হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের জন্য প্রকাশিত হয়েছে যে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটি অক্টোবর মাসের জন্য প্রকাশিত হয়েছে। তোমরা অক্টোবর মাসে এটি অবশ্যই পেয়ে যাবে বিদ্যালয় থেকে। তো এটি কিনা পার্ট 7, এর আগে পার্ট 6 পর্যন্ত দেওয়া হয়েছিল, তার ভিডিও আমি আগেই পোস্ট করেছি। তোমরা দেখে না থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, তোমাদের যে নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, এর সম্পূর্ণ সঠিক এবং সবথেকে ভালো উত্তর আমি তোমাদের জন্য তৈরি করে নিয়েছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং সঠিকভাবে বুঝে নিয়ে খাতায় লিখে নাও, এবং বিদ্যালয়ে যখন তোমাদের এগুলো জমা দিতে বলবে অবশ্যই গিয়ে জমা দিয়ে দেবে। তো প্রথম প্রশ্ন ছিল, দেখো, সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। সন্ধি বা চুক্তি, সময়কাল আর স্বাক্ষরকারী। প্রথম আছে ব্রেস্ট লিটোভস্কের সন্ধি, যেটি সময়কাল ছিল 1918 খ্রিস্টাব্দ এবং স্বাক্ষরকারী দেশগুলো রাশিয়া ও জার্মানি। তারপর আছে দেখো ভার্সাই সন্ধি, যেটি 1919 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর স্বাক্ষরকারীরা ছিল কি জার্মানি ও মিত্রশক্তি। তো দেখো, তোমাদের বইতে আমি দেখিয়ে দিচ্ছি এটি কোথায় আছে। দেখো, তোমাদের ইতিহাস বইয়ের বিংশ শতকের ইউরোপ যে চ্যাপ্টারটি আছে সেখানে 101 নম্বর পেজে আছে। দেখো 1918, দেখো রাশিয়া ও জার্মানির সঙ্গে ব্রেস্ট লিটোভস্কের চুক্তি স্বাক্ষরিত হয়। আর এখানে দেখো 1919 খ্রিস্টাব্দে আছে জার্মানি ও মিত্রশক্তির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে দেখে নিলে 1918 আর একটি 1919। এবার দেখো 2-এর দাগে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 2.1-এ আছে 1921 খ্রিস্টাব্দে শেয়ার বাজার ধস নামার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়। তো দেখো, এখানে আমাদের সালটা আছে 1921, কিন্তু সালটা যদি 1929 হতো তাহলে ঠিক ছিল। যেহেতু 1921 আছে তাহলে কি এটি আমাদের মিথ্যা। অর্থনৈতিক মহামন্দা বিশ্বব্যাপী দেখা দেয় কত সালে? 1929 সালে। তো তোমরা বইতে দেখে নাও এটি। তো দেখো, তোমাদের বইয়ের 103 পেজে আছে, দেখো 1929-এর মহামন্দা। তাহলে বিশ্ব মহামন্দা কত সালে দেখা দিয়েছিল? না, 1929 সালে। তাহলে যেহেতু এটি আমাদের 1921 আছে প্রশ্নে, তাহলে এটি আমাদের মিথ্যা হয়ে গেল। এবার পরের প্রশ্নটি আছে, দেখো 2.2, বেনিটো মুসোলিনি অক্টোবর 1922 খ্রিস্টাব্দে ইতালির ক্ষমতা লাভ করে। তাহলে বেনিটো মুসোলিনি 1922 খ্রিস্টাব্দে 30শে অক্টোবর ক্ষমতা লাভ করে। তাহলে এটি আমাদের একদম সত্য। তাহলে আমরা লিখব বিবৃতিটি সত্য। তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে। যেমন বেনিটো মুসোলিনি অক্টোবর 1922 খ্রিস্টাব্দে ইতালির ক্ষমতা লাভ করে, এই বিবৃতিটি সত্য। তো বইতে দেখে নাও। দেখো, তোমাদের বইয়ের 107 পেজের নিচের দিকে আছে 1922 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর মুসোলিনির নেতৃত্বে গঠিত হয় ফ্যাসিস্ট মন্ত্রিসভা। তাহলে কি 1922 খ্রিস্টাব্দে 30শে অক্টোবর মুসোলিনি ক্ষমতা লাভ করে। ঠিক আছে। পরের প্রশ্নটি আছে, দেখো 2.3, নতুন অর্থনৈতিক নীতি, যাকে ইংরেজিতে বলা হয় নেপ মানে নিউ ইকোনমিক পলিসি, 1921 খ্রিস্টাব্দে কার্ল মার্কস প্রবর্তন করেন। তাহলে এটি আমাদের হয়ে যাবে মিথ্যা, কারণ কার্ল মার্কস নয়, এটি প্রবর্তন করেন কে? লেনিন। তাহলে এটি আমাদের হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে। তো দেখো, তোমাদের বইয়ের 96 বা 96 নম্বর পেজে আছে, দেখো নেপ, এই যে নেপ আছে নিউ ইকোনমিক পলিসি 1921 খ্রিস্টাব্দে। এখানে দেখো আছে, এর নাম হলো নব বা নতুন অর্থনৈতিক পরিকল্পনা বা নিউ ইকোনমিক পলিসি নামে খ্যাত। এই নীতি অনুযায়ী লেনিন কোনো এক ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্ব বজায় রাখেন আর কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্ব শিথিল করেন। তাহলে কি করেছিলেন? লেনিন প্রবর্তন করেছিলেন। তাহলে যেহেতু আমাদের লেনিন সঠিক উত্তর, তাহলে ওটি হয়ে যাবে আমাদের মিথ্যা। পরে আছে, দেখো 2.4, হিটলারের উত্থানের পশ্চাতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে এটি আমাদের একদম সত্য। তাহলে আমরা এটি লিখে দেবো সত্য। ঠিক আছে। তো এটা ছিল তোমাদের সত্য ও মিথ্যা নির্ণয়। এরপরে দেখো 3-এর দাগে আছে 7-8টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 4। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল? এবং 4-এর দাগে আছে 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও। ইতালিতে কিভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল আলোচনা করো। এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য খাতায় সুন্দর ও সহজভাবে করে নিয়েছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখো 3-এর দাগে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল? উত্তরটি দেখে নাও। দীর্ঘ 4 বছর ধরে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা চলার পর 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখো পয়েন্টগুলো দেখে নাও, পয়েন্ট করে লিখবে, তাহলে তোমাদের নম্বরটা ভালো ক্যারি করে। 1, বৃহৎ সাম্রাজ্যগুলির পতন ও নতুন রাষ্ট্রের উদ্ভব। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্ক সাম্রাজ্য, জার্মান সাম্রাজ্য, রুশ সাম্রাজ্যের মতো বড় বড় সাম্রাজ্যগুলির পতন হয় এবং ফিনল্যান্ড, রোমানিয়া, পোল্যান্ড প্রভৃতি নতুন নতুন রাষ্ট্রের উদ্ভব হয়।
এবার 2 নম্বর পয়েন্ট দেখো, জাতীয়তাবাদের সাফল্য। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশে জাতীয়তাবাদী আদর্শে জয়যুক্ত হয়। 3 নম্বর আছে দেখো, ব্রিটেন ও ফ্রান্সের প্রতিপত্তি হ্রাস। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যুদ্ধ বিধ্বস্ত ব্রিটেন ও ফ্রান্স বিশ্ব রাজনীতিতে তাদের পূর্ব প্রতিপত্তি হারিয়ে ফেলে ও সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সেই স্থান দখল করে নেয়। এরপরে আছে দেখো, জাতিসংঘের প্রতিষ্ঠা। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবথেকে বড় পরিবর্তন এনেছিল জাতিসংঘের প্রতিষ্ঠা। 1919 সালে জাতিসংঘের প্রতিষ্ঠার মধ্য দিয়ে আন্তর্জাতিক সমস্যার সমাধান করা হয়। আর্থসামাজিক কল্যাণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠন করা হয়। এটি প্রথম বিশ্বযুদ্ধের পরে ঘটেছিল। এবার দেখো 5-এ আছে অর্থনৈতিক মহামন্দা। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়ে। মুদ্রাস্ফীতি, শিল্পের অচল অবস্থা, বেকার সংখ্যা বৃদ্ধি প্রভৃতি বিষয়গুলি অর্থনীতির কঙ্কালসার চেহারা তুলে ধরে। তা তোমরা এই 5টি পয়েন্ট লিখে নেবে সুন্দর করে, তাহলে তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রের কেমন পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল সেই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। যেহেতু তোমাদের 4 নম্বরের জন্য দেওয়া হয়েছে, সুতরাং 5টা পয়েন্ট লিখলেই যথেষ্ট। যদি 5 কিংবা 6 কিংবা 7 নম্বর দিত তখন আরও আমাদের পয়েন্টগুলো একটু বাড়িয়ে লিখতে হতো। ঠিক আছে, তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই। এবার দেখো 4 ছিল, ইতালিতে কিভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল আলোচনা করো। তো তোমাদের এটি ছিল 8 মার্কের। তাহলে 8 মার্কের মানে বুঝতেই পারছো ইতিহাস 8 মার্ক, একটু বড় করে লিখতে হবে। তো উত্তরটি দেখে নাও। প্রথম বিশ্বযুদ্ধোত্তর ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ছিল অবশ্যম্ভাবী ঘটনা। মানুষের হতাশা, জটিল ও জরুরি সমস্যা সমাধানে প্রচলিত শাসন ব্যবস্থার ব্যর্থতা, মানুষের অনাস্থা ফ্যাসিবাদের উত্থানের পথ প্রশস্ত বা প্রস্তুত করে। নিম্নলিখিত কারণগুলির জন্য ফ্যাসিবাদের উত্থান ঘটে। এবার কারণগুলি দেখো। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালি। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বেকারত্ব, ইতালিতে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, মুদ্রাস্ফীতি প্রভৃতি সমস্যা সমাধানে তৎকালীন গণতান্ত্রিক সরকার ব্যর্থ হয়। জনগণ এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ওঠে। এটি ছিল আমাদের প্রথম পয়েন্ট। এবার দ্বিতীয় পয়েন্টটি দেখো, বৈদেশিক নীতির ব্যর্থতা। বৈদেশিক নীতির ক্ষেত্রেও ইতালির ব্যর্থতার সম্মুখীন হয়। নতুন রাজ্য লাভের আশায় প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করলেও প্যারিসের শান্তি সম্মেলনে তেমন লাভবান হয়নি। তারপর দেখো, ভার্সাই সন্ধিতে অপ্রাপ্তিজনিত হতাশা। ভার্সাই সন্ধির স্বাক্ষরের সময় অ্যাড্রিয়াটিক উপকূলের একাধিপত্য বিস্তারের জন্য ইতালি ট্রিটেস্ট, ট্রেন্টিনো ও ডালমাসিয়া দাবি করলেও তা উপেক্ষিত হয় এবং উক্ত জায়গাগুলি যুগোস্লাভিয়ার সঙ্গে যুক্ত হয়। এই বঞ্চনাজনিত হতাশা ও ক্ষোভ ইতালিকে উগ্র জাতীয়তাবাদী শক্তির উদ্ভব ঘটায়। এবার পরের পয়েন্টটি দেখো, 4 নম্বর পয়েন্ট, উদারনৈতিক সরকারের ব্যর্থতা। প্রথম বিশ্বযুদ্ধোত্তর দুর্দশাগ্রস্ত পরিস্থিতিকে সামাল দেওয়ার মতো ব্যবস্থা গ্রহণে উদারতান্ত্রিক সরকার ব্যর্থ হলে জনগণ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার প্রতি আগ্রহী হয়ে পড়ে। এবার 5 নম্বর পয়েন্ট, বুর্জোয়া শ্রেণীর হতাশা। ইতালির শিল্পপতি ও পেটি বুর্জোয়া শ্রেণীর অপদার্থ উদারপন্থী সরকারের উপর আস্থা হারিয়ে তাদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য ফ্যাসিস্ট দল ও মুসোলিনির উপর নির্ভরশীল হয়ে পড়েন ও ওই দলগুলিকে আর্থিক সহায়তা করতে থাকেন। বিভিন্ন রাজনৈতিক দলগুলির নেতিবাচক নীতি। প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করার জন্য উদারতন্ত্রী দলকে প্রধান বিরোধী দল ক্যাথলিক ও সমাজতান্ত্রিকরা নানাভাবে অপদস্থ করার চেষ্টা করে। প্রথম বিশ্বযুদ্ধোত্তর নেতিবাচক পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করার পরিবর্তে রাজনৈতিক দলগুলির পারস্পরিক আক্রমণাত্মক মনোভাব দেশবাসীকে হতাশাগ্রস্ত করে তোলে। এরপরে আছে দেখো শেষ পয়েন্ট, 7 নম্বর, মুসোলিনির আবির্ভাব। বিশ্বযুদ্ধোত্তর দেশের আভ্যন্তরীণ পরিস্থিতির সুযোগ গ্রহণ করে মুসোলিনি বেকার যুবকদের নিয়ে আধাসামরিক বাহিনী হিসাবে ফ্যাসিস্ট দল গঠন করে। অচিরেই সাম্যবাদ বিরোধী ফ্যাসিবাদের সঙ্গে বা ফ্যাসিস্টদের সঙ্গে সাম্যবাদীদের সংঘর্ষ শুরু হয়। এবং উপসংহারটি দেখো, মুসোলিনির নেতৃত্বে সাড়া দিয়ে হাজার হাজার সশস্ত্র ফ্যাসিস্ট স্বেচ্ছাসেবক রাজধানী রোমে ঢুকে পড়লে ইতালির রাজা তৃতীয় ইমানুয়েল ভীত হয়ে পড়েন। তিনি ক্ষমতাসীন মন্ত্রিসভায় বাতিল ঘোষণা করে মুসোলিনিকে 1922 খ্রিস্টাব্দের 30 অক্টোবর নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেন। এইভাবে মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়। তো এই ছিল তোমাদের
অক্টোবর মাসের জন্য ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সঠিক এবং ভালো উত্তর মডেল অ্যাক্টিভিটি টাস্কের। আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে। তাহলে আমি নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং পরবর্তী ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশ্নের সমাধান যখন তোমাদের জন্য করে নিয়ে আসবো, তো সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে। তো চলো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।